স্যার স্টেপ 3 পর্যন্ত গেছেন স্যার, আইএমআরএফ পর্যন্ত স্যার। আচ্ছা, আমাদের আইএমআরএফ পর্যন্ত গেছে। সরি, হ্যাঁ আইএমআরএফ পর্যন্ত গেলাম। তো আইএমআরএফ পর্যন্ত যাওয়ার পরে আমাদের হচ্ছে আসলে 6.2.19 এই টেবিলটাতে যাইতে হবে। সেই টেবিলটার পেজ নাম্বার কত? স্যার 624। হ্যাঁ, তাহলে দেখো এই 624 এ 6.1.9 একটা বড় টেবিল আছে। এটা থেকে দেখো ফার্স্টেরটা হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম, মানে লোড বিয়ারিং ওয়াল আর কি। এটা লোড বিয়ারিং ওয়াল হইলে কি ধরনের? ওই ধরনের জন্য 4 ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে স্পেশাল রেইনফোর্স কনক্রিট শিয়ার ওয়াল, আর হচ্ছে অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শিয়ার ওয়াল, আর একটা হচ্ছে অর্ডিনারি রেইনফোর্স ম্যাসনরি শিয়ার ওয়াল, আর একটা হচ্ছে অর্ডিনারি প্লেন ম্যাসনরি শিয়ার ওয়াল। মানে 4 ধরনের স্টেপ আছে। তারপরে হচ্ছে বিল্ডিং ফ্রেম সিস্টেম, যদি উইথ ব্রেসিং অর শিয়ার ওয়াল সহ অথবা ব্রেসিং সহ যদি হয় তাহলে এই বি ক্যাটাগরিতে টোটাল 8টা সাব ক্যাটাগরি আছে। আর আমাদেরটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেমে গেলাম। আমাদের জন্য কোন ধরনের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম? স্যার ইন্টারমিডিয়েট। আইএমআরএফ মানে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তাহলে আমাদের প্রথমটা কি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, পরেরটা ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তাহলে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে আর এর ভ্যালুটা কত? আরটা হচ্ছে এটা ফার্স্টের কলামটা, এই রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। তাহলে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং স্যার ফ্রেমে 4.5 স্যার। এই 4.5 নিলে কিন্তু তোমাদের ভুল হবে। কেন বলো দেখি? স্যার এটা স্টিল বা এরকম। এটা স্টিলের জন্য, আমাদের কনক্রিটেরটা লাগবে। দেখো যদি স্টিল হইতো তাহলে আমরা এটা নিতাম, আমাদেরটা কনক্রিট লাগবে মানে এটা নিচে গেলেই পাবা। এই দেখো স্পেশাল রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম, এটা কিন্তু একই ক্যাটাগরিতে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে স্পেশাল রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম এটা হচ্ছে এসএমআরএফ, পরেরটা হচ্ছে আইএমআরএফ। তাহলে আইএমআরএফ এ আর এর ভ্যালু কত? এটা কনক্রিটের, এর ভ্যালু কত নিতে হবে তাহলে আমাদের? 5 স্যার। 5। এই 5টা আসলে ওখান থেকেই আসছে, তোমরা আশা করি বুঝতে পারতেছো। এই 5টা, এই এখানে 5টা ওখান থেকেই আসছে, আর সেই হিসাবেই এখানে আর এর ভ্যালু 5 লিখতে। ঠিক আছে? তাহলে আর হচ্ছে এখানে বিএনবিসি কোডের যে আর সম্বন্ধে বলা হয়েছে বা আই সম্বন্ধে বলা হয়েছে, সেখানে একটা চেকের কথা বলা হয়েছে। একটু চেকটাতে যাই। চেকটা এই জায়গায় নাই মনে হয়। এটা কত নাম্বার পেজে আছে দেখো তো? 3193 তে। 3193 সেকশন 15। আচ্ছা, হ্যাঁ এরপরের পেজে এই দেখো এখানে বলা আছে কোন জায়গায়, এই দেখো আর এর ভ্যালু হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর হুইচ ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য স্ট্রাকচারাল সিস্টেম গিভেন ইন দ্য টেবল এত। সেখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করে নিব। এবং দ্য রেশিও অফ আই বাই আর, এটা আই মানে কিন্তু ইম্পর্টেন্স ফ্যাক্টর। তোমরা দেখতেছো কিনা জানি না, আমি আর একটু বড় করার ট্রাই করি। the ratio of I by R cannot be greater than 1, তার মানে কি I by R এর ভ্যালু less than 1 হইতে হবে না? জি স্যার। দেখো আমরা I by R, এটা কিন্তু 1 না, ডান পাশে যেটা করা হয়েছে এটা অনেকে তোমরা মনে করতে পারো 1 লেখা হয়েছে, আসলে কিন্তু এটা 1 না, এটা কিন্তু I, এটা কিন্তু I। তাহলে I by R মানে I এর ভ্যালু আমাদের ছিল 1, সেই 1টা বসানো হয়েছে, আর R এর ভ্যালু 5, এই 8টা বসানো হয়েছে। 1 বাই এই 5 আসছিল মানে 0.2 আসছে, 0.2টা 1 থেকে ছোট আছে, তার মানে ওকে আছে। মানে আমরা এই পাশের চেকটা করলাম আর I বাই R এর ভ্যালু যে কখনো 1 এর চেয়ে বড় হইতে পারবে না, আমাদের ছোট আছে অতএব ওকে আছে। যদি ওকে না থাকতো আমাদের I বাই R এর ভ্যালু 1 ধরে আর এর ভ্যালুটা নতুন করে সেটআপ। বুঝতে পারছো? জি স্যার। যেমন ধরো এখানে I বাই R এর ভ্যালু আসলো 0.2 আসলো, 0.2 না আসে, তাহলে তো এটা গ্রেটার দেন 1। তখন স্যার যে 1 ধরে স্যার আর এর ভ্যালু তাহলে কম I ছিল। বাই R এর ভ্যালু 1 ধরে
তোমাকে তাহলে আর এর ভ্যালু হবে আসলে আই এর সমান। তাহলে আই মানে আই এর ভ্যালু 1, তার মানে আর এর ভ্যালু 1, মানে কোনো রিডাকশন হবে না। রেসপন্স রিডাকশন ফ্যাক্টর না, রেসপন্সকে রিডাকশন করার জন্য যে ফ্যাক্টরটা 1 দিয়ে গুণ দিলে কি কোনো কিছু রিডাকশন হয়? না স্যার, পয়েন্ট সামথিং দিয়ে গুণ দিতে হয় স্যার, মানে 1 এর থেকে ছোট। তাহলে এই দেখো সেজন্যই এটা 1 থেকে ছোট হইতে হবে, আর 1 থেকে যদি বড় হয় তাহলে আসলে রিডাকশন ফ্যাক্টরের দরকারই নেই, মানে ছোট করারই দরকার নেই। সেজন্যই এটা লেখা। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে বিল্ডিং এর টাইম পিরিয়ডটা বের করতে হবে। এত ওই টেবিল থেকে আমরা 3টা স্ট্যান্ডার্ড টাইম বের করছিলাম, এবার বিল্ডিং এর টাইম পিরিয়ডটা বের করতেছি। বিল্ডিং এর টাইম পিরিয়ডটা কত নাম্বার পেজে আছে আমাদের পিডিএফ এর, তো বললে ভালো হয়। স্যার 630 630 630। হ্যাঁ দেখো এই ফর্মুলাটা t is equal to ct into hn to the power m। এখানে ct এবং hn টা কি, সরি, এখানে সিটি এবং এমটা হচ্ছে দুইটা ফ্যাক্টর। এই ফ্যাক্টর দুইটা কিভাবে বের করতে হবে সেটা আমি পরে আসতেছি। সিটি আর এম এর ভ্যালুটা হচ্ছে ফ্যাক্টর, আর এইচ এন হচ্ছে হাইট অফ দ্য বিল্ডিং। হাইট অফ দ্য বিল্ডিং কোন ইউনিটে রাখতে হবে? মিটারে স্যার। মিটারে রাখতে হবে। কেউ যদি কোনো কারণে এটা কোয়েশ্চেনে ফিটে দেয়া থাকে তাহলে অবশ্যই এটা মিটারে কনভার্ট করে বসাইতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। কোনো কারণে কোয়েশ্চেনে যদি দেয়া থাকে টোটাল বিল্ডিং এর হাইট হচ্ছে 200 ফিট, মানে 15 তলা বিল্ডিং, সরি 200 ফিট না, 15 তলা বিল্ডিং, ধরো প্রতিটা ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট করে, তার মানে 150 ফিট দিয়ে দিল তোমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে এইচ এর ভ্যালু কত বসাবা? এই এইচ এন এর ভ্যালুটা মানে কিভাবে বসাবা সেটা বলো। স্যার মিটারে স্যার বানাই নিব স্যার। এটা মিটারে কনভার্ট করে নিয়ে গিয়ে তারপরে এটা এখানে বসাইতে হবে। এটাতে কিন্তু ঝামেলা আছে, এই জায়গাটা অনেকে ভুল করে, ইম্পর্টেন্ট, ভালো মতো খেয়াল করবে। আচ্ছা যাক, তাহলে এই এইচ এন এর ভ্যালুটা হবে অবশ্যই অবশ্যই মিটারে, এটা কোডেই বলা আছে সরাসরি মিটারে ইয়ে করার জন্য। এবং সিটি এবং এম এর ভ্যালুটা কোন জায়গায় দেওয়া আছে, এটা পরের টেবিলে দেওয়া আছে, এর পরের পেজেই একটা টেবিল আছে 6.2.20, সেটাই পেজ নাম্বার এততে পাবা। অথবা পিডিএফ এর পেজ নাম্বারটা কত? স্যার 631 631, মানে পরের পেজেই আর কি। এই দেখো সিটি আর এম এর টেবিলটা, ঠিক আছে। সিটি স্যার আর এম এর, হ্যাঁ বলো। আমাদের তো এক নাম্বারটা স্যার কনফ্লিক্ট ফ্রম রেজিস্ট্রেশন। হ্যাঁ, আমাদের যদি কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে 1 নাম্বার। তাহলে আমি আসি, আমাদেরটা হচ্ছে কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তার মানে হচ্ছে আমাদের এসিটি এর ভ্যালু আর এম এর ভ্যালু হচ্ছে এটা, মানে 0.0466। এই দেখো 0.0466 আর এম এর ভ্যালু 0.9। ওখান থেকে এই ভ্যালুগুলো নিয়ে এখানে ভ্যালু বসাই দেওয়া হয়েছে, তারপর ক্যালকুলেট করে এত সেকেন্ড পাওয়া হইল। এবার এত সেকেন্ডটা টিবি থেকে টিসি এর মধ্যে পড়ছে, নাকি টিবি থেকে ছোট হয়েছে, নাকি টিসি থেকে টিডি এর মধ্যে পড়ছে, নাকি টিডি থেকে বেশিতে পড়ছে, সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করতে গেলে আমাদের যাইতে হবে কোনটাতে, পেজ নাম্বার কততে? এই পেজ নাম্বার, মানে এটা দেখো তো পিডিএফ এর কত। স্যার 616 আচ্ছা পিডিএফ এর 616। স্যার আমরা স্যার যে আগে যে ভ্যালুটা বের করলাম টিডিটিএস স্যার, ওইটার সাথে কি তুলনা করতে হবে স্যার এখন? হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো আমি ওই পেজটাতে আসলাম, দেখাচ্ছি আমি তোমাকে। তুমি মনে হয় এটার পেজ নাম্বারটা বলছো, স্যার আমি যেটা 615 স্যার একটু জানি 615 হ্যাঁ তাহলে এক পেজ আগে। হ্যাঁ, এই দেখো সিএস এর অনেকগুলো ফর্মুলা আছে, এই সিএস এর অনেকগুলো ফর্মুলা আছে। এই যে ক্যালকুলেশন অফ নরমালাইজড এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রামের ভ্যালু, এটাকে সিএস বলা হয়, এক্সপ্রেস করা হয় আর কি সিএস দিয়ে। তাহলে দেখো সিএস এর টোটাল 4টা ফর্মুলা আছে। এই 4টা ফর্মুলার মধ্যে আমাদের দেখতে হবে আমাদেরটা কোন রেঞ্জে পড়ছে। আমাদের টি এর ভ্যালু কত, এইটা। টিবি এর ভ্যালু কত ছিল, কেউ কি মনে আছে? অথবা তোমাদের ম্যাটেরিয়াল থেকে একটু দেখে বলো। স্যার 0.2 টিবি এর ভ্যালু ছিল 0.2, তারপরে স্যার DC টিসি ভ্যালু ছিল 0.6 আর টিডি এর ভ্যালু ছিল স্যার 2। টিসি এর ভ্যালু 6 আর স্যার টিডি এর ভ্যালু 2। টিডি এর ভ্যালু 2।
তাহলে আমাকে একটু বলো দেখি আমাদের টি এর ভ্যালুটা কোন রেঞ্জে পড়ছে? So টিবি থেকে S3. ছোট, নাকি টিবি থেকে টিসি এর মধ্যে, নাকি টিসি থেকে টিডি এর মধ্যে, নাকি টিডি থেকেও বড়? So TC থেকে TD এর মধ্যে। টিসি থেকে টিডি এর মধ্যে, এই দুইটার মধ্যে কিন্তু 1.433টা পড়ছে। সেজন্যই দেখো টিসি থেকে টিডি এর ভিতরে এই ফর্মুলাটা তোমাদের নিতে হবে পিএস এর জন্য। যদি টিবি থেকে টিসি হইতো তাহলে এই ফর্মুলাটা নিতে হতো, আর যদি টিবি থেকে ছোট হইতো তাহলে এই ফর্মুলাটা নিতে হতো, আর যদি টিডি থেকে বড় হইতো তাহলে এই ফর্মুলাটা নিতে হতো। বুঝতে পারছো? জি স্যার। আমাদেরটা পড়ছে কিন্তু টিসি থেকে টিডি এর ভিতরে, তার মানে আমাদের এই ফর্মুলাটা নিতে হবে। সেজন্যই কিন্তু দেখো এখানে এই ফর্মুলাটাই নিচ্ছি। স্যার ওই যে ইসের এই ফর্মুলা গুলা স্যার আছে নাকি, এটা কোশ্চেন করতে বলেন স্যার, যে আগের সেমিস্টারে কোশ্চেন দেখতে স্যার। আগের সেমিস্টারে কোশ্চেন স্যার যেটা আছে এখানে তো স্যার শুধু মানে কোশ্চেনের ছবি দেওয়া, মানে সাথে যে এডিশনাল যেসব মানে গ্রাফ বা যেগুলো থাকে স্যার, এইগুলো তো কিছু দেওয়া নাই স্যার। তোমরা তাহলে কোয়েশ্চেন অর্ধেক কালেক্ট করছো। কোয়েশ্চেনের অ্যানেক্সার গুলো দেওয়া থাকবে তো। কোয়েশ্চেনে দেখো, কোয়েশ্চেনের নিচে লেখা আছে অ্যানেক্সার 1 থেকে ডাটা নেওয়া আছে। জি স্যার। অ্যানেক্সারটা কালেক্ট করতে হবে তো তোমাদের। কোয়েশ্চেন তো এত দূর না, কোয়েশ্চেন তো টোটাল 7 পেজের, তোমাদের 7 পেজ বা 8 পেজের হয়। তোমাদের 8 পেজ পুরোটা আছে কিনা দেখতে হবে তো। নিচে লেখা আছে দেখো কত পেজ অফ কত। কোয়েশ্চেনে এই ধরনের একটা জিনিস লেখা থাকে, এটা মানে হচ্ছে তুমি 8 নাম্বার পেজ টোটাল পেজ, তার মধ্যে তুমি পঞ্চম পেজে আছো। পেজ স্যার 5 ওইটা স্যার লেখা আছে স্যার, এই জন্য জিজ্ঞাসা করতেছি স্যার এইগুলা কি দেওয়া থাকবে নাকি স্যার, মানে সূত্রগুলা তো স্যার। এটা তুমি বিগত বছরের কোয়েশ্চেন দেখো, আমার তো ওইভাবে মনে নাই। তা আমি বিগত বছরের কোয়েশ্চেনে যেরকম সেরকমই হবে। আচ্ছা, তারপরে আসি। জিনিসটা হচ্ছে, হ্যাঁ ওই ফর্মুলাটা নিলাম। ওই তারপর 2.5 এস এর ভ্যালু, আমাদের ফার্স্ট স্টেপেই এস এর ভ্যালু বের করা আছে, সয়েল ফ্যাক্টরের ভ্যালু 1.15 ছিল, সেই ভ্যালুটা বসানো হয়েছে। এখানে একটা ইটার ভ্যালু লাগবে। এই দেখো ইটা, এটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এটাতেও আছে। ইটার ভ্যালুটা সব জায়গায় আছে। এই ইটা হচ্ছে ড্যাম্পিং এর কারণে আসে। এখন এই ইটার ভ্যালু বের করার জন্য আমাদের পেজ নাম্বার কততে যাইতে হবে? পরের পেজে 616. এই দেখো, এই ইটার একটা ফর্মুলা দেওয়া আছে। ইটার ফর্মুলাটা কি? ইটা ইজ ইকুয়াল টু √tan ডিভাইডেড বাই 5 প্লাস জিটা। এটা হচ্ছে জিটা, এটা হচ্ছে ইটা। তাহলে এবং এটা অবশ্যই 0.55 থেকে বড় হইতে হবে। বড় না হলে তোমাকে বড় এজিএম করে তারপরে তোমাকে ইটার ভ্যালু মানে 0.55 এই ইটার ভ্যালু ধরতে হবে। জিটার ভ্যালু যাই থাকুক না কেন তোমাকে 0.55 এই ধরতে হবে। তাহলে আমাদের জন্য এই ড্যাম্পিং ভিসকাস কোএফিসিয়েন্ট বা ভিসকাস রেশিওটা কত দেয়া ছিল কোশ্চেনে? এটাই কিন্তু জিটার ভ্যালুটা Sir, দেয়া 5. 5 দেয়া ছিল। এই দেখো আমাদের √tan ডিভাইডেড বাই 5 প্লাস জিটা। তো √tan ডিভাইডেড বাই 5 প্লাস জিটার ভ্যালুটা 5 বসাই দিছে। 5 বসাইলে tan ডিভাইডেড বাই 10, √tan ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে √1, তার মানে হচ্ছে 1। ঠিক আছে? তাহলে সেই 1টা অবশ্যই 0.55 থেকে বড় হইতে হবে। তো আমাদের অলরেডি বড় আসছে, ওকে আসছে। তাহলে এই 1টাই আমি এখানে বসাই দিচ্ছি, কারণ এই ইটার ভ্যালুটা। আর টিসি এর ভ্যালু স্ট্যান্ডার্ড টাইম পিরিয়ডের মধ্যে টিসি এর ভ্যালু ছিল 0.6, আর আমাদের বিল্ডিং এর টাইম পিরিয়ড হচ্ছে টি এর ভ্যালু ছিল 1. ক্লিয়ার? মানে শুধু ভ্যালু গুলো বসাইছে, আর কোনো কাজ নেই। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে হ্যাঁ, আমরা পরের স্টেপে যাই। এবার আসছে 6 নাম্বার স্টেপে। 6 নাম্বার স্টেপের ফর্মুলার পেজ নাম্বার কত? ক্যালকুলেশন অফ ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সিলারেশন অথবা ল্যাটারাল সিসমিক Sir, ফোর্স কোএফিসিয়েন্ট। 615. 615 মানে আগের পেজে। হ্যাঁ, এই দেখো এটা
এই অ্যাসেটাই হচ্ছে সিসমিক ফোর্স কোএফিসিয়েন্ট, লেটারাল সিসমিক ফোর্স কোএফিসিয়েন্ট অথবা ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সিলারেশন। এই এখানে লেখা আছে নাম্বার, এটা হচ্ছে এস এ দিয়ে এক্সপ্রেস করা হয়। এস এ ইজ ইকুয়াল টু আছে 2/3 ZI CS ডিভাইডেড বাই আর। CS এর ভ্যালু কিন্তু কিছুক্ষণ আগে বের করে আসছি আমরা, তাই না? এই CS এর ভ্যালু কিন্তু এখানে বের করে আসছি, CS এর ভ্যালুটা। আর Z এর ভ্যালু আমরা আগে থেকে জানি, I এর ভ্যালুটাও আমরা আগে থেকে জানি, R এর ভ্যালুটাও আমরা আগের স্টেপগুলোতে বের করে আসছি, CS এর ভ্যালুটাও বের করছি। তাহলে এখানে সবগুলো ভ্যালুই কিন্তু জানা। এটা এখান থেকে এই ফর্মুলাটা নেওয়া হয়েছে বাম পাশের কোড থেকে। তাহলে এখানে সবগুলো ভ্যালু বসাইলে আমরা কি পাচ্ছি? সবগুলো ভ্যালু বসাইলে আমরা এস এর একটা ভ্যালু পাচ্ছি, এই এস এর একটা ভ্যালু পাচ্ছি। এবং সে এস এর ভ্যালুটা দেখো এখানে কোডে কি বলা আছে, এই এস ইজ ইকুয়ালটা হচ্ছে ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সিলারেশন হুইচ শ্যাল নট বি লেস দেন 0.67 বিটা ZIS। 0.67 বিটা ZIS থেকে ছোট হইতে পারবে না। তাহলে 0.67 বিটা ZIS এর ভ্যালু এখানে বের করা হয়েছে। 0.67 বিটা ZIS 0.67 বসানো হয়েছে। এখানে বলে দিচ্ছে বিটার ভ্যালু ডিজাইনের জন্য 0.11 ধরার জন্য রিকমেন্ড করে দিচ্ছে। তাহলে এখানে 0.11 বসানো হয়েছে। আর Z এর ভ্যালু জোন কোএফিসিয়েন্ট আমরা জানি 0.2, I মানে ইম্পর্টেন্স ফ্যাক্টর আমরা জানি 1 আমাদের জন্য, S মানে সয়েল ফ্যাক্টর, সয়েল ফ্যাক্টরের জন্য আমাদের 1.5। তাহলে এই ভ্যালুটা বের করছি, এই ভ্যালু থেকে আমাদের বড় আসছে। এখানে বলছে ছোট হওয়া যাবে না, শ্যাল নট বি লেস দেন এটা। তাহলে আমাদের বড় আসছে মানে ওকে আছে। আবার আরেক জায়গায় আরেকটা কথা লেখা আছে, কোন জায়গায় লেখা আছে সেটার পেজ নাম্বার কত দেখো তো, এটার করসপন্ডিং পেজ নাম্বার স্যার 630। 630। তাহলে আমি 630 পেজে যাই, এই পাবো আমরা। হ্যাঁ 630 পেজে দেখো, এই এখানে লেখা আছে দেখো, the minimum value of SA, তোমরা কি দেখতেছো কিনা জানি না, however the minimum value of SA should not be less than কত দিয়ে আছে 0.044 0.044 SDF SDSI। into I। SDS এর জন্য একটা টেবিল দেয়া থাকে, টেবিলটা আমি তোমাদের লেকচারের শেষে দেখাবো। SDS এর একটা টেবিল দেয়া থাকে, সেই টেবিলে SDS এর ভ্যালুটা নিয়ে তারপরে আই দিয়ে গুণ করে, এই 0.044 দিয়েও গুণ করতে হয়। এখান থেকে এই এসডিএস এর এই ভ্যালুটা আমি টেবিল থেকে নিয়েছি। এটা কিভাবে আমি একটু পরে আসতেছি, এটা আমরা আপাতত ওয়াটমার্ক দিয়ে রাখি, কিভাবে আমরা পরে আলোচনা করব। টেবিলটা আমার সামনে নাই সেজন্যই আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আই এর ভ্যালু হচ্ছে 1, সেখান থেকেও আমরা এই ভ্যালুটা পাইলাম। দেখো এই দুইটা ভ্যালু কিন্তু প্রায় কাছাকাছি, তোমরা করার সময়ও প্রায় কাছাকাছি এই পাবে। স্যার যে কোনো দুইটা থেকে একটা দিয়ে চেক দিলে হবে না? বিএনবিসি কোডে দুইটাই বলছে, কিন্তু রিয়েল লাইফে কিছু আনরিয়েল সিনারিওর জন্য তোমাদের ডিফারেন্ট আসতে পারে। কারণ তোমাদেরকে যে ম্যাথ দেয়া হবে সেগুলো তো করে দেয়া হয় না, ধরো একটু চেঞ্জ করে দেয়া হয়, তাহলে দেখবা যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তখন দেখবা যে এই দুইটার মধ্যে অনেক সময় একটু বেশি ব্যবধান হয়ে যায়, সেজন্য দুইটাই করে দেখানো বেটার। আচ্ছা, তাহলে এসডিএস ইনটু আই থেকে বড় হইতে হবে, তো আমাদের বড় আছে, অতএব ওকে আছে। এইবার হচ্ছে এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম, টোটাল সিজমিক লোড যেটা, ঠিক আছে, সিজমিক লোড বলা হয়। তো সিজমিক লোডের ইয়াতে গেলে আমরা পেজ নাম্বার কততে যাব একটু বলো, পেজ নাম্বারটা, পিডিএফ এর পেজ স্যার 631। 631, মানে পরের পেজেই ছিল আসলে। হ্যাঁ, দেখি আমরা। হ্যাঁ, এই দেখো সিজমিক ওয়েট বলা হচ্ছে এখানে, সিজমিক ওয়েট বা সিজমিক লোড। আর সিজমিক ওয়েট বা সিজমিক লোড যেটা, সেটা হচ্ছে, সেটা দ্বারা কি কি বোঝায় দেখো, ইজ দ্য টোটাল ডেড লোড অফ এ বিল্ডিং অর এ স্ট্রাকচার। টোটাল ডেড লোড মানে ডেড লোড কি কি ধরনের থাকতে পারে, ডেড লোড কিসের কিসের কারণে আসে, স্যার সেলফ ওয়েটের কারণে আসতে পারে স্যার। ওয়েট, তারপরে তারপরে স্যার টাইলস এর কারণে, টাইলস মোজাইক যেগুলো থাকে স্যার। তারপরে স্যার স্টেয়ারের স্যার স্টিয়ার তো আলাদা ভাবে, আলাদা, জি স্যার। স্টিয়ারেরও আসবে, এটা সেলফ ওয়েটের মধ্যেই পড়া যাচ্ছে। তবে
ডেড লোডের মধ্যে আরেকটা থাকে স্যার হচ্ছে পার্টিশন ওয়াল স্যার। পার্টিশন ওয়াল। হ্যাঁ, পার্টিশন ওয়াল, অবশ্যই পার্টিশন ওয়াল। আমাদের কোয়েশ্চেনটা যদি কারো মনে থাকে, আমাদের ডেড লোডটা কিরকম গিভেন ছিল? আমরা একটু কোয়েশ্চেনে যদি দেখি, আমাদের ডেড লোডটা ছিল কিন্তু 9 কিলোনিউটন পার মিটার স্কয়ার, ইনক্লুডিং কি পার্টিশনস। পার্টিশনস, মানে কিন্তু ওই পার্টিশন ওয়াল গুলো সহ। তো আমাদের ডেড লোড পুরাটাই নিতে হবে। আচ্ছা যাক, আমাদের বলছে কি আমাদের ডেড লোড, টোটাল ডেড লোডটা নিতে হবে ইনক্লুডিং পার্টিশন ওয়াল আর অ্যাপ্রিসিয়েবল পোর্শন অফ আদার ইম্পোজড লোড লিস্টেড বিলো। তাহলে নিচে যে লোড গুলো আছে সেগুলোও ইনক্লুড করতে হবে। সেগুলো কি? তাহলে হচ্ছে ফর লাইভ লোড আপ টু 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার, মানে 3 কিলো নিউটন মিটার স্কয়ারের সমান অথবা ছোট, ইনক্লুডিং টেওরাক্স, মানে 3 কিলো নিউটনের সমান এবং ছোট, আপ টু মানে 3 কিলো নিউটন পার মিটার পর্যন্ত। লাইভ লোড 3 কিলো নিউটন মিটার পর্যন্ত তোমাকে লাইভ লোডের 25% লোডটা নিতে হবে। আর লাইভ লোড যদি 3 কিলো নিউটনের চেয়ে অ্যাবাভ হয়ে যায় 3 কিলো নিউটন পার মিটার স্কয়ারের, তাহলে লাইভ লোডের 50% লোড তোমাকে, ডেড লোড তো পুরোটাই আসবে, ডেড লোডের সাথে এই কেস হইলে কত অ্যাড হবে? 25% লাইভ লোড অ্যাড হবে, মানে 0.25 লাইভ লোড অ্যাড হবে। আর যদি এই কেস হয় তাহলে ডেড লোডের সাথে কতদূর লাইভ লোড অ্যাড হবে? 0.5 লাইভ লোড অ্যাড হবে, মানে 50%। 0.5 মানে তো 50%, স্যার এই বুঝতেছো? জায়গাটায় বুঝে নাই স্যার। 50% মানে 50/100 মানে কত? 0.5। তার মানে ডেড লোডের সাথে 0.5 লাইভ লোড আসবে। আর যদি 3 কিলো নিউটন পার মিটার স্কয়ারের সমান বা ছোট হয় তাহলে 25% আসবে লাইভ লোড। মানে লাইভ লোড লাইভটা মানে কখনো গ্যাস। পুরাটা আসবে না। টোটাল লোডের মধ্যে ডেড লোড পুরাটা আসবে, লাইভ লোডের 25%ও আসতে পারে, 50%ও আসতে পারে। সেটা ডিপেন্ড করবে লাইভ লোডের ভ্যালুটা কত দেয়া আছে কোয়েশ্চেনে, তার উপর। লাইভ লোডের ভ্যালু আমাদের দেয়া ছিল 3 কিলো নিউটন মিটার স্কয়ার, তার মানে আমাদের জন্য লাইভ লোডের কত দূর পোরশন অ্যাড হবে? স্যার 25% তাইলে। 25%। যদি এটা 4 দেয়া থাকতো স্যার 50%। 50%। তাহলে এখানে ওই তোমাদের যখন অনলাইনে কুইজ হয়েছিল বা অনলাইনে পরীক্ষা হয়েছিল, তখন কিন্তু আমরা এই জায়গায় চেঞ্জ করছিলাম ডেড লোড লাইভ লোডে স্টুডেন্ট আইডি বেসিস। তো অনেক স্টুডেন্টেরই হচ্ছে 25% অ্যাড করতে হয়েছে, যাদের 3 কিলো নিউটন মিটার স্কয়ারের সমান বা ছোট। আর যাদের 3 কিলো নিউটন মিটার স্কয়ারের বড় তাদের 50% অ্যাড করতে হয়েছে। আসলে হয়েছে কি, তোমাদের অনলাইন পরীক্ষাতে তো গ্রুপ থাকে, একজনে করলে গ্রুপে চলে যায়, সেখান থেকেই সবাই দেখে করে। যার কারণে একজনে ধরো ঠিকই করছে 25%, তার জন্য সবাই ওইটা দেখেই 25% করে দিছে। অথবা একজনে ঠিক করছে, সবাই 50% দিয়ে তোমাদের গ্রুপে আপলোড দিছে, তোমরা সবাই 50% করে দিবে। এভাবে করতে গিয়ে অর্ধেক স্টুডেন্টের ভুল হয়। অতএব বুঝে না করলে এই জায়গায় প্রবলেম মানে পড়ছিল মানে অনলাইন পরীক্ষার সময়। যেহেতু এটা আমি প্রিভিয়াসলি দেখছি সেজন্য তোমাদের জানায় রাখলাম, যাতে তোমাদের ওই ভুল না হয়। আচ্ছা যাক, তাহলে আমাদের জন্য দেখো সেজন্যই আমরা লোডটা নিছি কত দূর, ডেড লোডের পুরাটা, আর লাইভ লোডের কত? 25%। 25%। আর যদি তোমাদের কোয়েশ্চেনে থাকতো এই ধরনের ডেড লোড ইজ ইকুয়াল টু 9 কিলো নিউটন মিটার স্কয়ার পার মিটার স্কয়ার, আর পার্টিশন ওয়ালের লোড ইজ ইকুয়াল টু 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার, আর লাইভ লোড ইজ ইকুয়াল টু 2 কিলো নিউটন পার মিটার স্কয়ার, তাহলে কি হইতো বলো দেখি? স্যার যে 25% নিতাম স্যার এটা। তাহলে কি হইতো টোটাল টোটাল সিজমিক লোডটা বা এই স্যার ভ্যালুটা 9 কত? প্লাস 3 প্লাস 0.25 ইনটু 9 প্লাস 3 প্লাস 0.25 ইন্টু 2, তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ এটাই, ঠিক আছে। মানে পার্টিশন ওয়াল হইলে পার্টিশন ওয়ালের পুরা লোডটাই কিন্তু আসবে, সেজন্য 100% নিতে হবে, এটা লিখে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। যদি পার্টিশন ওয়াল আলাদা থাকে, বিগত বছরের কোয়েশ্চেন মানে পার্টিশন ওয়াল আলাদা গিভেন ছিল। আচ্ছা, যা হবে হোক।
তাহলে সেখান থেকে এটা যোগ করে তুমি এটা পেয়ে গেলা। তাহলে এই এই লোডটা কিন্তু পার মিটার স্কয়ারে মানে পার ইউনিট এরিয়াতে। তাহলে আমরা কিন্তু আমাদের বিল্ডিং এর প্ল্যানটা জানি কত বাই কত ছিল, স্যার 30/60। 30/60। তাহলে এরিয়াও জানি, প্ল্যান জানলে তো এরিয়াও জানি। তাহলে এরিয়া হবে 30/60। তাহলে পার ইউনিট এরিয়াতে এটা দিয়ে, তাহলে এরিয়া দিয়ে গুণ করলে টোটাল লোডটা পেয়ে যাবো না? বুঝতেছো কিনা দেখো। জি স্যার। এখন আমাকে বলো দেখি, এই 30/60 যে এরিয়াটা আছে সেটা কয়টা ফ্লোরের প্ল্যান, মানে কয়টা ফ্লোরের এরিয়া? আমাদের কিন্তু 15টা স্টোরি। 15 দিক গুণ হবে না? বুঝি নাই। স্যার 15টা স্যার। 30/60 এই এরিয়াটা কয়টা স্টোরি? স্যার একটার জন্য স্যার। একটার জন্য। তার মানে টোটাল লোড বের করতে গেলে এই ভ্যালুকে আমাদের 15 দিয়ে গুণ করতে হবে। সেটাই করা হচ্ছে। ক্লিয়ার কিনা দেখো টোটাল সিসমিক লোড। এটাই হচ্ছে টোটাল সিসমিক লোড, এটা আপনি ক্লিয়ার নাকি? জি স্যার। এই তো আমাদের আরেক পেজের মতো আছে, আর বেশি নাই, মোটামুটি শেষ হয়ে যাবে। তোর বুঝতে পারলেই, মানে তুমি যদি স্টেপ বাই স্টেপ করো, আমি এতদূর বলে রাখতে পারি বিএনবিসি থেকে কিন্তু একটা থাকবে। এবং আমি তো তোমাদের বলছি এই তোমাদের যে কোনো একটা কম্পালসারি থাকতে পারে, এবং সেটা কোনটা হওয়ার সম্ভাবনা বেশি সেটা তোমরা বোঝার কথা অলরেডি। আমি ডিরেক্টলি বলতে থিওরিটা তো চাচ্ছি না, বুঝতে পারি না স্যার। আমি ডিরেক্টলি বলতে চাচ্ছি না, যেহেতু অফিসিয়ালি আমরা ডিরেক্টলি বলতেও পারবো না। আমি দেখি তোমাদের পরে আরো কিছু বলবো আর কি। আচ্ছা, যেটা বলতেছি এতদূর গেল, ডাব্লিউ এর ভ্যালু বের করা হইলো। এবার হচ্ছে বেস শেয়ারটা বের করতেছি। দেখো এতক্ষণে বেস শেয়ার আসতেছে ভি এর ভ্যালু। ভি এর ভ্যালুটাকেই কিন্তু আমরা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন করব। তাহলে ভি এর ভ্যালু না পাইলে তো আমরা ডিস্ট্রিবিউট করতে পারতেছি না। এই ক্যালকুলেশন অফ সিসমিক ডিজাইন বেস শেয়ার বলে। তাহলে সিসমিক ডিজাইন বেস শেয়ার ভি দিয়ে প্রকাশ করা হইলো। ভি ইজ ইকুয়াল টু এস আই ইনটু ডাব্লিউ। ডাব্লিউ এর ভ্যালু আমাদের অলরেডি বের করা আছে, আর এস এর ভ্যালুটাও কিছুক্ষণ আগে বের করে আসছিল, এই স্পেকট্রাল এক্সিলারেশন যেটা। স্পেকট্রাল এক্সিলারেশন দিয়ে সিসমিক টোটাল লোডকে গুণ দেওয়া হয়েছে, তাহলে ভি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এটার সঙ্গে এটা গুণ দেওয়া হয়েছে, এটার সঙ্গে এটা গুণ দেওয়া হয়েছে, ডাব্লিউ এর সঙ্গে এস। তাহলেই আমরা বেস শেয়ারটা পেয়ে গেছি। তাহলে বেস শেয়ার পেয়ে গেলাম। তারপরে আমাদের যাইতে হবে কোথায়? আমাদের যাইতে হবে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। এই আচ্ছা, আমাদের এই ফর্মুলাটা কোথায় আছে এটা দেখানো হয়নি। এটার পেজ নাম্বারটা কত? v is equal to si into w স্যার 629 629 629। হ্যাঁ দেখাই, এই দেখো v is equal to si into w। ঠিক আছে, এখানেই বসানো হয়েছে, আর অন্য কোনো কিছু নাই। তারপরে হচ্ছে আমাদের এই ফর্মুলাতে আসি, নিচে যে ফর্মুলাটা স্টেপ নাম্বার 9 এ। স্টেপ নাম্বার 9 এর পরে পরের পেজটা আসলে এক্সট্রা কিভাবে ভ্যালুগুলো বের করছে সেটাই, আর তেমন কোনো ইস্যু নাই। আমি তাহলে আপাতত আসতেছি কোনটাতে, এই fx is equal to v into 8 এই ফর্মুলাটা। এই ফর্মুলাতে মনে হয়, হ্যাঁ এই ফর্মুলাতে একটু ভুল আছে। 632 পেজ। এই ফর্মুলাতে একটু ভুল আছে, সেটা আমি ইয়ে করে দিচ্ছি। 632, তাই তো? হ্যাঁ 632 পেজে দেখি fx is equal স্যার to আপনার স্লাইড একটু উপরে যাওয়া যায় স্যার? কোনটা? স্যার আপনার স্লাইড একটু উপরে যাওয়া যায় স্যার? হ্যাঁ হ্যাঁ উপরে বলো। জি স্যার। স্যার হয়েছে স্যার, ঠিক আছে। হ্যাঁ এই ফর্মুলাতে দেখো এখানে গিভেন আছে এক ধরনের, আমি এখানে লিখছি এক ধরনের। আমার ভুল হয়েছে কিন্তু, তোমাদের ম্যাটেরিয়ালেও ভুল আছে, কারেকশন করে নি। কোন জায়গায় ভুল আছে বলতে পারবা? স্যার নিচে কোশ্চেনটা তো নিচে n হবে না, নিচে i হবে দুইটাতে।
এই দেখো এখানে লেখা আছে দুইটাতেই আয়। এখন আমি একটু এই ফর্মুলাটা একটু ব্যাখ্যা করব, নাইলে তোমরা বুঝবা না আসলে, সেজন্যই আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। fx fx মানে হচ্ছে তুমি কোনটা কোন ফ্লোরের জন্য বের করতে চাচ্ছ। তাহলে ফার্স্ট স্টোরির জন্য বের করলে x এর ভ্যালু হবে 1, মানে f1। যদি সেকেন্ড স্টোরির জন্য বের করতে চাও x এর ভ্যালু হবে 2, তার মানে f2। যদি থার্ড স্টোরির জন্য বের করতে চাও তাহলে f এর ভ্যালু এই x এর ভ্যালু হবে 3, তার মানে হবে f3। বুঝতে পারছো fx টা? তাহলে x এর ম্যাক্সিমাম ভ্যালু কত আমাদের বিল্ডিংটার জন্য? 15 আমাদের বিল্ডিংটার জন্য 15, আর মিনিমাম ভ্যালু স্যার 1। মিনিমাম ভ্যালুটা তো সব বিল্ডিং এর জন্যই 1, ঠিক আছে? মিনিমাম ভ্যালুটা সবার জন্যই সেম, ম্যাক্সিমাম ভ্যালুটা ফ্লোর সংখ্যার উপর ভিন্ন হইতে পারে যে কোনো ধরনের অঙ্ক দিলে। যেমন আমরা যে অঙ্ক করতেছি সেটার জন্য 15, তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটার জন্য বিভিন্ন হইতে পারে। ধরো যদি তোমাদের 25 স্টোরেজ থাকে তাহলে 25 হবে, এক্সাম্পল স্বরূপ বলতেছি। আচ্ছা গেল। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা কি বুঝলাম। এবার হচ্ছে ভি, ভি মানে তো বেস শেয়ার, এটাও আমরা জানি। এটার ভ্যালু অলরেডি কনস্ট্যান্ট একটা ভ্যালু, সেটা কোথায় বের করছি আমরা? এটা বের করে আসছি আমরা। কোথায় ছিল? এই দেখো আগের স্টেপেই বের করে আসছে। ভি এর ভ্যালু আমাদের আসছিল কত? 8452.96 কিলো নিউটন, 8452.96 কিলো নিউটন, এটা আসছিল আমাদের। তাহলে আমরা ভি এর ভ্যালুও পাইলাম। আর ডাব্লিউ এক্স আর এইচ এক্স, ডাব্লিউ মানে এটা কিন্তু স্মল ডাব্লিউ, খেয়াল করো কিন্তু এটা কিন্তু ক্যাপিটাল ডাব্লিউ না। এখানে ডাব্লিউ কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে স্মল ডাব্লিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে আমাদের এই ফর্মুলাতে আছে স্মল ডাব্লিউ, তাই তো? আমাদের এই ফর্মুলাতে আছে স্মল ডাব্লিউ। তাহলে স্মল ডাব্লিউ এক্স মানে কি? আমি স্যার যদি একটা f1 বের ফ্লোরের করতে চাই, মনে আমি যদি f1 বের করতে চাই তাহলে এখানে ডাব্লিউ কত হয়ে যাবে? 1 W1 মানে ফার্স্ট স্টোরির লোড কত? ফার্স্ট স্টোরির লোড কোনটা? আমি একবারে 15টা প্রথমে যেটা বের করছি 15টা স্টোরির চাই না, আমি প্রথম স্টোরির চাইছি শুধু, ফার্স্ট স্টোরি। তাহলে কোন ভ্যালুটা হবে বলো দেখি? স্যার এরিয়ার সাথে যেটা মাল্টিপ্লাই করছি যে কোনটা লাইক বুঝ সেটা? করি ভ্যালুটা কত দেখে বলো, আমি তো স্লাইডটা 1700 17550। হ্যাঁ 17,550 এই ভ্যালুটা। আর যদি f2 বের করি তাহলে কি বসাইতে হবে? W2, এটার ভ্যালু কত হবে? দুই দিয়ে মাল্টিপ্লাই করব শুধু W2 এর ভ্যালু, 2 এর ভ্যালু মানে সেকেন্ড স্টোরির টোটাল লোড। তোমার ফার্স্ট স্টোরি এবং সেকেন্ড স্টোরি টোটাল না, শুধু সেকেন্ড স্টোরি। স্যার সেম থাকবে স্যার 17,550। 17,550, কারণ 15টা স্টোরির সেম বলেই তো তুমি এখানে এসে 15 দিয়ে গুণ দিলা, তাই না? স্যার বুঝছি স্যার। তাহলে এই W2 এর ভ্যালুও সেম, W3 এর ভ্যালুও সেম, এরকম আর কি। মানে W15 পর্যন্ত আমাদের সবগুলোর ভ্যালুই সেম, সেজন্যই আমরা 15 দিয়ে গুণ দিছিলাম আর কি টোটাল লোড বের করার জন্য। আচ্ছা যাক, তাহলে WX গেল। এবার আসছি HX। H1 এর ভ্যালু কি বলতে পারবা? ফার্স্ট স্টোরির হাইট স্যার একটা ফ্লোরের হাইট স্যার 3 মিটার স্যার। 3 মিটার, অবশ্যই 3 মিটার মিটারে। আর যদি H2 বলে সেকেন্ড স্টোরির হাইট, স্যার এটাও 3 মিটার স্যার। সেকেন্ড স্টোরির হাইট, হাইট কোত্থেকে বের করবে? ও স্যার বেস থেকে, তাহলে স্যার 6 স্যার। 6 মিটার। এই দেখো একটা হচ্ছে হাইট কিন্তু অলওয়েজ এই বেস থেকে, আর ডাব্লিউ মানে তো ইন্ডিভিজুয়াল লোড, এটার তো কোনো রেফারেন্স নাই, এটার রেফারেন্স হচ্ছে বেস, বেস থেকে বের করা হয় অলওয়েজ হাইট। তাহলে যদি H15 হয় তাহলে কত হবে? স্যার 45 স্যার। 45। তাহলে দেখো এই হাইটটা কিন্তু ওই হিসেবে চেঞ্জ হচ্ছে। তাহলে এক এক সময় এক এক ভ্যালু হবে, তোমার এক্স এর ভ্যালু কত বের করতে চাচ্ছ সেটার উপর ভিত্তি করে। এবার হচ্ছে আরেকটা প্যারামিটার এখানে আছে, নিচেরটাতে আসি। ক্যাটা আমি একটু পরে আসতেছি, ক্যাটা কি। নিচেরটাতে আসি, নিচেরটাতে স্যার কি বলছে? স্যার হ্যাঁ যদি 2 এর ক্ষেত্রে হয়তো সেই ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্যার ভি এর মান তো ফিক্স থাকতো, তারপরে স্যার ভি এর ডাব্লিউ মান এক্স এর, ফিক্স, স্যার ভি ডাব্লিউ এর এক্স মান এর তো জায়গায় ফিক্স। তো সেম হইতো, মানে 17,570 ওইটা। আর হ্যাঁ এইচ এক্স এর ভ্যালু মানে এই ক্ষেত্রে কি স্যার 6 হইতো স্যার এইচ এক্স, হ্যাঁ নাকি হ্যাঁ কি 6 হইতো হইতো, স্যার? অবশ্যই 6 হইতো।
আর F2 স্যার বের নিচে করতে আর গেলে এইটাই স্যার এই সামেশন যেটা স্যার এইটা নিচেরটা আসতেছি আমি, নিচেরটা আমি বলতেছি। নিচেরটা কিন্তু সবগুলোর জন্যই সেম। কেন বলতেছি সবগুলোর জন্য সেম বলো তো? ফ্লোর ওয়াইজ কি কারণে আলাদা করতেছি আমরা ইকুয়েশনে? মানে কোনটার বেসিসে আলাদা করতেছি? কোন প্যারামিটারের বেসিসে ফ্লোর ওয়াইজ আলাদা করতেছি? কোন প্যারামিটারের বেসিসে? এফ এর ভ্যালু তো প্রত্যেকটা জায়গায় স্যার ভিন্ন। হাইটের বেসিসে না? না, আমি বলতেছি সূত্রতে কোনটা দিয়ে আমি বুঝতেছি যে আমি ফার্স্ট ফ্লোরের জন্য করতেছি, সেকেন্ড ফ্লোরের জন্য করতেছি। স্যার হাইট দিয়ে তো। হাইটের ভ্যালুটা আমি পাচ্ছি কোত্থেকে? এটার হাইটের ভ্যালুটা তো আমি বসাবো। স্যার ফ্লোর স্যার তাহলে ফ্লোরের ভ্যালুটা এখানে কোনখানে আছে? স্যার কোন যে প্যারামিটার? HX এইচএক্স তো 6, এইচএক্স 6 মানে কি 6 স্টোরি? না স্যার স্যার এই আমি যে FX2 এটা আসলে এক্স এর ভ্যালু দ্বারা বোঝাচ্ছি। এক্স এর জায়গায় যদি 1 বসাই তার মানে ফার্স্ট স্টোরি, এটা তো বললামই আমি প্রথম। তাহলে এই এফ এর সাবস্ক্রিপ্ট যেটা সেটাই হচ্ছে স্টোরি নাম্বার বোঝাচ্ছে, তাই জি তো? স্যার বুঝতে পারছি তাহলে নিচে কোনো জায়গায় এক্স আছে? না স্যার তাহলে নিচেরটা কিন্তু ফিক্স। এখানে যেমন ভি ফিক্স, নিচেরটাও কিন্তু ফিক্স। এখানে ভেরিয়েবল হচ্ছে আসলে এই জায়গাটা, প্রতি ফ্লোরে ফ্লোরে ভিন্ন হতে পারে। ডাব্লিউ এর ভ্যালু যদিও সেম, এইচ এক্স এর ভ্যালুটা ডিফারেন্ট প্রতি ফ্লোরে ফ্লোর। ভেরিয়েবল শুধু আসলে এইটা, এইচ এক্সটা আমাদের অঙ্কের জন্য, আর সবগুলো কিন্তু ফিক্স। বুঝতেছো কিনা দেখো, আর কোনো জায়গায় কিন্তু এক্স নাই। এক্স এর গুলো ভেরিয়েবল হইতে পারে, এটাও ভেরিয়েবল হইতে পারতো, কিন্তু আমাদের ক্ষেত্রে সেম প্রতিটা স্টোরের জন্য। আর এইচ এক্সটা তো ভিন্নই, আর নিচে তো এক্স নাই, তার মানে কিন্তু প্রতি স্টোরি ওয়াইজ এটা ডিফারেন্টই হবে না, এটা সেম। তাহলে এটার মিনিংটা কি সেটা দেখি। এটার মিনিং হচ্ছে আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত হবে। n মানে কততম স্টোরি পর্যন্ত, তার মানে n এর ভ্যালু কত আমাদের? স্যার 15 স্যার n এর ভ্যালু 15। তাহলে i এর ভ্যালু 1 থেকে 15 পর্যন্ত হইতে পারে এবং সবগুলোর যোগফল। তাহলে যদি প্রথম স্টেজ করি তাহলে w কি হবে? 1 h1 টু দি পাওয়ার k। যদি সেকেন্ড স্টেজে যাই w2 h2 টু দি পাওয়ার k প্লাস থার্ড স্টেজে গেলে w3 h3 টু দি পাওয়ার k। এইভাবে করে কত পর্যন্ত যোগ করতে হবে? সামেশনটা কত দূর পর্যন্ত, কত থেকে কত পর্যন্ত? স্যার 15 1 পর্যন্ত। থেকে 15 স্যার 1 থেকে 15 পর্যন্ত। তার মানে কি, যদি আমি শর্টকাটে লিখি এখানে, যদি ডটেড লাইন দিয়ে দিই, মানে অসীম ধারার মতো আর কি। যদি এটা আসলে অসীম ধারা না, একটা সসীম ধারা, কারণ লাস্টের ভ্যালুটা ফিক্স। লাস্টের ভ্যালুটা কত? স্যার ডাব্লিউ কত? W15 স্যার এটার ভ্যালু তো স্যার W ভ্যালু তো স্যার ফিক্স 17,550 কমন নিয়ে স্যার ডাব্লিউ 15 ইন্টু এইচ 15 টু দি পাওয়ার K স্যার এত দূর পর্যন্ত। তাহলে এই নিচের ভ্যালুটাই হচ্ছে আসলে ওইটা, আর উপরের ভ্যালু হচ্ছে ফ্লোর ওয়াইজ চেঞ্জ হয় আর কি। তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এবার হচ্ছে ক্যার ভ্যালুটা দেখি। ক্যার ভ্যালুটা কত নাম্বার পেজে আছে? এই পেজেই আছে, আমরা একটু নিচে গেলেই পাবো। এই দেখো, এখানে ক্যার ভ্যালু বলা হয়েছে 1 ফর স্ট্রাকচারাল পিরিয়ড, মানে আমরা যেটা টাইম পিরিয়ড বের করছি বিল্ডিং এর, সেই টাইম পিরিয়ড যদি 0.5 সেকেন্ডের সমান বা ছোট হয় তাহলে 1, আর যদি 2.5 সেকেন্ডের বড় বা সমান হয় তাহলে 2 ক্যার ভ্যালু, আর যদি মাঝামাঝি হয় তাহলে লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে। 1 আর 2 এর মাঝখানে হইলে লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে। ঠিক আছে, আমাদের বিল্ডিং এর টাইম পিরিয়ডটা কত আসছিল? স্যার 1.43 স্যার 1.44। লিনিয়ার ইন্টারপোলেশন 1.433 এরকম আসছিল। তাহলে এই দুইটার মাঝামাঝি আসে, তার মানে লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে। এবং লিনিয়ার ইন্টারপোলেশন করলে যে ইকুয়েশনটা আসে সেটা আমি লিখে দিছি এখানে, দেখ এই ইকুয়েশনটা আসে লিনিয়ার ইন্টারপোলেশন করলে। এটা কিভাবে আসে আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। লিনিয়ার ইন্টারপোলেশন করলে এই ইকুয়েশনটা আসে, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন করলে আর কি, এই ইকুয়েশনটা আসে। তাহলে মাঝামাঝি পড়লে এই ইকুয়েশনে টাইম পিরিয়ডের ভ্যালু বসাই দিলেই তুমি কে এর ভ্যালুটা পেয়ে যাবে। বুঝতে পারছো এতদূর? জি স্যার এতদূর কি ক্লিয়ার? এবং স্যার লাস্টে
আরেকটা জিনিস বলে দিছে, ভি হচ্ছে সবগুলোর যোগফলের সমান। এটা কিন্তু আমি তোমাদের প্রথমেই বলছি। এটা যখন হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন করবে তখন ডিটেইলস লাগবে, এটা আমাদের এখন লাগতেছে না। আমরা প্রতি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন করে ফেলছি, অ্যাপ বের করেই কিন্তু ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন শেষ। মানে আমাদের কাজ হচ্ছে আসলে এতদূর পর্যন্ত। এবার সেটা কিভাবে অ্যাপ্লাই করছে সেটা দেখাই একটু। দেখো এই ফর্মুলাটাই লিখছে, এখানে আই হবে আর কি, মানে এই সবগুলোর যোগফল n পর্যন্ত, n এর ভ্যালু হচ্ছে 15 পর্যন্ত, আর উপরে হচ্ছে x ভেরিয়েবল রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা এখানে একটু চিন্তা করে বলো দেখি, আমি এত দূরে রাখি। হ্যাঁ, w x এর ভ্যালু কত? x এর ভ্যালু 1 থেকে 15 যাই হোক না কেন 17,550 ওইটা না? জি স্যার, স্যার। স্যার কাটাকাটি হয়ে যাইতো স্যার। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। এখানে দেখো w1 এর ভ্যালুও সেম, w2 এর ভ্যালুও সেম, w3 এর ভ্যালুও সেম, w4 এরও সেম, এইভাবে করতে করতে wn এরও সেম, n মানে w15 এরও সেম। তাহলে এখান থেকে এই ভ্যালুটা যদি কমন নিই তাহলে, এবং এই উপরের ভ্যালুটা এটা ক্যান্সেল আউট, মানে ক্যান্সেল আউট করে দেওয়া যায় না 17,550? জি স্যার। তাহলে থাকতেছে কি উপরে hx টু দি পাওয়ার k, hx টু দি পাওয়ার k, আর নিচে থাকতেছে h1 টু দি পাওয়ার k প্লাস h2 টু দি পাওয়ার k প্লাস h3 টু দি পাওয়ার k, এভাবে h15 টু দি পাওয়ার k পর্যন্ত। তাহলে h1 এর ভ্যালু কত? 3, h2 এর ভ্যালু কত? 6, h3 এর 9, যদি আমাদের লেখার দরকার নেই আমরা ডটেড লাইন দিছি, আর hn এর ভ্যালু হচ্ছে 45, সেটাই বসাই দেওয়া হয়েছে এবং g এর ভ্যালুটাও বসাই দেওয়া হয়েছে। তাহলে এই লাইনটা কিভাবে আসছে বুঝতে পারছে? জি স্যার। এরপরে দেখো hx টু দি পাওয়ার k, এটা রেখে দেওয়া হয়েছে। এখানে একটু কমপ্লেক্স সিনারিও আছে, এই জায়গাটা সবাই ভুল করে ক্যালকুলেশনে। এটা যদিও নরমাল অ্যালজেব্রিক অ্যালজেব্রাতেই পড়ে আসছি আমরা, তবুও অনেকে ভুল করে, গতবার কয়েকজনে ভুল করছিল সেজন্যই বলতেছি। এখান থেকে 3 টু দি পাওয়ার k কমন নিলে কত আসে? স্যার এখানে 1 থাকে স্যার, 1 তারপরটা থাকে। স্যার 2 টু এখান দি থেকে পাওয়ার k স্যার। এইখানে 2 টু দি পাওয়ার k থাকে, এখানে অনেকে ভুল করে। 1 টু দি পাওয়ার k আর 1 তো সেম, 1 এর উপর পাওয়ার যাই থাকুক না কেন কিন্তু ভ্যালু 1 এই আসে। ঠিক আছে, এখন একটু দেখো এটা আসলে করতে হয় কিভাবে। 3 টু দি পাওয়ার k কে আমরা লিখতে পারি কি 3 ইনটু 1 হোল টু দি পাওয়ার k লিখতে পারি না? জি মানে স্যার। 3 কে 3 ইনটু 1 লিখলাম। তাহলে এটাকে যদি আলাদা করে লিখতে হয় তাহলে 3 টু দি পাওয়ার k ইনটু 1 টু দি পাওয়ার। একইভাবে যদি 6 টু দি পাওয়ার k থাকে তাহলে করতে হয় কি 3 ইনটু 2 টু দি পাওয়ার k, এবার হবে 3 টু দি পাওয়ার k ইনটু 2 টু দি পাওয়ার। এটাই, তারপরে 3 টু দি পাওয়ার k কমন নিলে 2 টু দি পাওয়ার k থেকে যায়। এটাই কিন্তু করা হয়েছে এখানে, 3 টু দি পাওয়ার k কমন নেওয়া হয়েছে, এটা 3 কমন নিলে থাকে 15, এটা 3 কমন নিলে থাকে 2, এটা 3 কমন নিলে থাকে 1, আর টু দি পাওয়ার k তো সবগুলোতেই আছে। ক্লিয়ার এতদূর? জি স্যার। এরপরে করা হয়েছে কি এইটা ক্যালকুলেটরে করা হয়েছে, k এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি এখানে, k এর ভ্যালু এই ইকুয়েশনে বসাইলেই পেয়ে গেছি, কারণ আমাদের মাঝামাঝি ভ্যালুতে পড়ছিল, ইন্টারপোলেশন করে এই ভ্যালুটাই এই k এর ভ্যালু এখানে বসাই দেওয়া হয়েছে, এবং এখানেও k এর ভ্যালু বসাই দেওয়া হয়েছে। এটা ক্যালকুলেটরে করা হয়েছে আর কি, 3 টু দি পাওয়ার k, এখান থেকে 1 থেকে 15, 1 টু দি পাওয়ার k প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 3 টু দি পাওয়ার k, এইভাবে করতে করতে ক্যালকুলেটরে করা হয়েছে। ক্যালকুলেটরে তোমাদের যদি সামেশন মোড থাকে তাহলে সামেশন মোডেই করে ফেলতে পারো, আর যদি না থাকে তাহলে ক্যালকুলেটরে অনেক সময় কাভার নাও হইতে পারে, ধরো 10 টু দি পাওয়ার k পর্যন্ত করলা তারপরে বাকিটা করলা। স্যার সামেশন এটা কিভাবে নিয়ে আসে যদি একটু বলতেন স্যার, তাইলে মানে। আমি আমি তোমাদের ইএক্স ক্যালকুলেটরের ডিটেলস জানি না, আমি এমএসএ ইউজ করতাম, তখন আমাদের হাতেই করতে হতো, এমএসএ সামেশন ফাংশনটা ছিল না। তোমাদের ইএক্স এ যদি নতুন ইন্ট্রোডিউস করে তাহলে আমার দেখে বলতে হবে, আমি যদি থেকে থাকে আমি বের করতে পারবো, কিন্তু আমার হাতে তো ইএক্স ক্যালকুলেটর নাই, থাকলে আমি বলতে পারতাম না। আর দেখো তোমরা সামেশন আছে কিনা, সামেশন থাকলে এটা সরাসরি সামেশন দিয়েও করা যাইতে পারে। তো যদি সামেশন থাকে তাহলে স্যার সামেশন চিহ্ন আনার পরে তারপরে স্যার কি লিখতে হবে এমনি স্যার যদি একটু বলতেন। ওই লিমিট গুলো বসাইতে হয় আর কি, সেটা আমি দেখে তোমাদের সামনাসামনি বলতে পারবো, এটা এখানে পসিবল না অনলাইন। মানে এই সামেশনে তোমাদের এইভাবে লিখতে হয় আর কি, আই এর ভ্যালু 1 থেকে 15
i এর ভ্যালু 1 থেকে 15, আর তোমার এখানে লিখতে হবে i টু দি পাওয়ার 1.4665, এইভাবে কিছু একটা লিখতে হবে। এভাবে লিখা মানে ফার্স্ট i এর ভ্যালু 1 বসাইলে 1 টু দি পাওয়ার কে, এভাবে কে বুঝো, এভাবে করে লিখতে হয় আর কি। এটা ক্যালকুলেটর মোড আছে কিনা দেখতে হবে, আমার জানা নাই, তোমাদের জি ইউজ স্যার। আছে। আচ্ছা গেল। তারপরে হচ্ছে দেখো এই ভ্যালু কনস্ট্যান্ট, এই ভ্যালুও কনস্ট্যান্ট, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে এই ভ্যালুটা আসে। সুতরাং hx তো হরেই আছে, hx টু দি পাওয়ার এটা বসাই দেওয়া হয়েছে। এখন ধরো কোনো কারণে আমি যদি f1 বের করতে চাই, তাহলে f1 এর ভ্যালু কত হবে? স্যার ওই যে এইচ এক্স এর জায়গায় শুধু 3 বসাবো স্যার। আর f2 বের করতে চাইলে hx এর জায়গায় 6 বসাই দিন। 6 বসাবো। 6 বসাবা। এটাই তোমার পরের পেজে করা আছে। এখন দেখ, প্রত্যেকটা স্টোরির জন্য বের করছে। f1 হইলে 3, f2 হইলে 6, f3 হইলে 9, সেই ভ্যালুগুলো এখানে hx এর জায়গায় বসাচ্ছে। আর কোনো কিছু ক্যালকুলেটর করে করছে, এবং এগুলো সবগুলোর যোগফল f1 থেকে f15 পর্যন্ত কার সমান হবে? স্যার বেস স্যার শেয়ার ভি সমান হবে স্যার। b এর সমান, v এর সমান হবে, এটার সমান হবে। এটার সমান যদি না হয় তাহলে বুঝবা যে ভুল হয়েছে। অবশ্য সমান না হইতে পারে এক্স্যাক্টলি, কেন? কারণ ক্যালকুলেটরে করার পরে তুমি কিন্তু অ্যাকুরেট ভ্যালু এখানে বসাচ্ছ না। ঠিক আছে, বুঝতে পারতেছো? যদি জি তুমি স্যার। এখানে অ্যাকুরেট ভ্যালু বসাইতে পারো, দশমিকের পরে 2 করে রাখলে, তাহলেও দেখবা যে এটা কাছাকাছি ভ্যালু আসছে। কাছাকাছি আসতেছে, তুমি আসন্ন মান বসাইছো বলে, না হলে একদম এক্স্যাক্টলি সেম আসছে। এবং এখানে কিন্তু একটা জিনিস ভুল আছে, যত উপরের দিকে লোড যায় তত ভ্যালুটা ইনক্রিজ হয়। দেখো f1 এর ভ্যালু সবচেয়ে কম, f2 এর ভ্যালু ইনক্রিজ হয়েছে, f3 এর ভ্যালু ইনক্রিজ হয়েছে, f4 এর ভ্যালু ইনক্রিজ হয়েছে, f5 এর ভ্যালু ইনক্রিজ হয়েছে। এভাবে করতে করতে ভ্যালুটা ইনক্রিজ হয়েছে। তার মানে কি এটা কি লিনিয়ার ভাবে ইনক্রিজ হয়েছে? লিনিয়ার ভাবে কিন্তু ইনক্রিজ হয় না। এখানে কিন্তু একটা ব্লু লাইন দিয়ে অ্যাড করা আছে, এই ব্লু লাইনটা হবে না আসলে, এটা আসলে স্ট্রেট লাইন মেইনটেইন করে না। সেজন্য তোমাদের ম্যাটেরিয়ালে দেখবা এই স্ট্রেট লাইনটা নাই। নাই স্যার। এটা আমি পরে তুলে দিছিলাম আর কি। এটা লিনিয়ারলি ইনক্রিজ করে না। লিনিয়ারলি ইনক্রিজ করলে তো তুমি একটা পাইলেই বাকিটা তুমি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে ফেলতে পারতা না? বুঝতে পারছো কি বললাম? স্যার লিনিয়ার আমরা কি মানে পরীক্ষায় তাহলে টান দিব না তাই তো স্যার? হ্যাঁ, এই দাগটা দিবা না, এই ব্লু দাগটা দিবা না। মানে তোমাদের ম্যাটেরিয়ালে যেরকম আছে সেরকম হবে। স্যার এটা কি আঁকার দরকার আছে স্যার? এটা না আঁকলেও হয়, এটা না আঁকলেও হয়। স্যার ওই যে আমরা যে লাস্টে একটা ইকুয়েশন বের করলাম স্যার 4.828 এইচ টু দি পাওয়ার এত, স্যার এইটা না বের করে কি স্যার আমরা উপরের লাইনের দিকে আরো ইজিলি করতে পারতাম স্যার? করতে পারো যদি তোমরা অ্যাকুরেটলি ভ্যালু বের করতে পারো। মানে ইজি হয় স্যার এইভাবে করলে কি হয় নাকি স্যার আর কোনো ওয়ে আছে স্যার? মানে এটা সেটা একটু তোমরা তোমাদের ইজি ওয়ে তোমাদের বের করতে হবে, সেটা আমি কিভাবে বলবো তোমাদের জন্য কোনটা easy? মানে স্যার এইখানে যে যেমন স্যার 3 কম মানে 3 কে কমন নিয়ে শর্ট স্যার আবার ইকুয়াল স্যার এই শর্টকাট ওয়ে তোমাদের জন্য পরীক্ষাতে শর্টকাট ওয়ে তোমাদেরকেই বের করতে হবে। আমি তো কিছুটা ক্লাসে আলোচনা করি, তো ওই ধরনের চিন্তা করবা নিজেরা কত শর্টকাটে করতে পারো। স্যার এখানে ভ্যালু না মানে ইকুয়েশনটা না ডেভেলপ করে স্যার আমি তো নিচের এই ভ্যালুটা ফিক্স থাকে WIH এর ভ্যালু, আর ওখানে জাস্ট শুধু চেঞ্জ হচ্ছে আমার HX এর ভ্যালু, তাহলে ওই ভ্যালুটা ইনপুট দিয়ে মানে HX এর ভ্যালু চেঞ্জ করে ক্যালকুলেটরে একবার। হ্যাঁ করতে পারো, মানে তুমি যে কোনো ভাবে করলেই হইলো, তুমি যত শর্টকাট ইউজ করো না কেন প্রত্যেকটা স্টেপ থাকতে হবে এবং ভ্যালু অ্যাকুরেটলি হইতে হবে, এটাই হলো মেইন কথা। আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি ডিটেলস করছি, তার মানে যে তোমাদের পরীক্ষায় ডিটেলস করতে হবে সেটা তো বলা হয় না। তারপরে তোমাদের একটা স্টেপ বাকি ছিল, এই ইকুয়েশনটা কিভাবে আসছে দেখাবো বলছিলাম, লিনিয়ার ইন্টারপোলেশন। লিনিয়ার ইন্টারপোলেশন মানে কি, টি এর ভ্যালু আর কে এর ভ্যালু, তাহলে টিটা হচ্ছে এক্স আর কেটা হচ্ছে ওয়াই, কারণ কে এর ভ্যালু ওয়াই আমাদের বের করতে হবে। টি এর ভ্যালু যখন 0.5 তখন কে এর ভ্যালু কত? 1। আর টি এর ভ্যালু যখন 2.5 তখন কে এর ভ্যালু কত? 2। 2।
তাহলে x এর ভ্যালু যখন 0.5 তখন y এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন 2.5 তখন y এর ভ্যালু 2। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলো তো। x একটা x পয়েন্ট হচ্ছে এটা, একটা পয়েন্ট হচ্ছে এটা। স্যার x স্যার, minus কি বলতে x1 বলছেন by না? x1 minus x2 equals to y minus y1 by y minus y2. তাহলে y minus y1, y1 কত? স্যার y1 হচ্ছে স্যার 1, 1 আবার minus 1 minus 2 স্যার 2 equals to স্যার x এর মান তো জানি স্যার 1.43। না, আমি ইকুয়েশনটাই বের করি আগে। ও x minus x1 0.5 0.5। তারপরে 0.5 minus 2.5। চাইলে তোমরা এখানেই x এর ভ্যালু 1.433 বসাই দিতে পারো। তাহলে কিন্তু এই x এর ভ্যালু মানে তো t এর ভ্যালু 1.433 যদি বসাই দাও x এর জায়গায়, তাহলেই কিন্তু এটা k এর ভ্যালু চলে আসবে, এই ভ্যালুটাই চলে আসবে, মানে y এর ভ্যালু k এর ভ্যালু। তবু আমি ইকুয়েশনটা বের করে দেখাইতে চাচ্ছি তোমাদের। তাহলে ইকুয়েশনটা সলভ করলে কি আসে? স্যার নিচে তো থাকে -1 আর এই পাশে হচ্ছে -2 স্যার, তাইলে হচ্ছে তাহলে তুমি 2টা এই পাশে গুণ দিয়ে তাহলে চলে আসো। 2y minus minus 1 1 equals to হচ্ছে 0.5 minus 0। 2 না আনে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে y minus 1 is equal to x কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 0.5x না? জি স্যার আর 0.5 কে 0.5 দিয়ে ভাগ করলে 1। না, 0.5 কে 2 দিয়ে ভাগ করলে সরি 0.25 হয়তো। জি স্যার 0.25 স্যার। হ্যাঁ 0.25 গেল। তাহলে y is equal to কত হয়? স্যার y equals to স্যার এটা 0.5x 0.5 plus প্লাস 0.75 স্যার। 1 মাইনাস 0.25 হ্যাঁ স্যার মানে প্লাস 0.75 স্যার। 0.7। এই ইকুয়েশনটাই আমি আসলে স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকেই বের করছি। তো তোমরা চাইলে এটা মুখস্থ না করে এই দুইটা ভ্যালু মুখস্থ করলেই হয়, আসলে আর লাগে না। এটা তোমরা নিজেরাই করতে পারবে। এটা কিন্তু কোডে নাই, এটা আমি নিজে স্যার থেকে তাহলে এই যে 1 আর 2 স্যার এটা স্যার আমার মুখস্থ করতে হবে স্যার। না, যদি তোমাদের কোয়েশ্চেনে গিভেন থাকে তাহলে তো মুখস্থ করতে হচ্ছে না। তোমাদের কোয়েশ্চেনে কি কি গিভেন থাকবে ওইটা কালেক্ট করতে হবে। আমার কাছে তো ওইটা নাই, আমার কাছে থাকলে স্যার ওইটা আমি বলতে হচ্ছে পারতাম। দেয়া নাই স্যার, জাস্ট কোশ্চেন গুলো দেয়া আছে, ফটোকপি দোকানও নাই স্যার। তোমরা একটু সিনিয়র দের সাথে যোগাযোগ করো, তাইলেই পাবো। এমনকি অনলাইনের পরীক্ষাতেও দেওয়া ছিল, একবার কালেক্ট করার ট্রাই করো, তাইলে পাবো। আমার কাছে থাকলে আমি দিয়ে দিতে পারতাম। স্যার আর আপনার যে পিডিএফ তো স্যার ওটা স্যারের সাথে মিলতেছে না, মানে পেজ নাম্বার গুলো একটা আপনারটা যদি দিতে একটু সুবিধা হতো। রেজো স্যার যেটা আপলোড দিচ্ছে, মানে বিএনবিসির। হ্যাঁ হ্যাঁ মানে পিডিএফ পেজ নাম্বারটা মিলতেছে না আর কি, মানে আপনার সাথে। আচ্ছা, আমার বিএনবিসিটাও আমি দিয়ে দিতে পারি। তোমাদের যে কোনো একজনের মেইল আইডি আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আমি মেইল করে জি স্যার। এরপরে আরেকটা জিনিস কিন্তু দেখানো হয় না, তোমাদের বলছিলাম আমি দেখাবো। একটু আমার আর বেশিক্ষণ লাগবে না, 2টা মিনিট নিব আমি। ওই যে তোমরা লাস্টে একটা টেবিল থেকে এসডিএস এর ভ্যালুটা বের করতে হয় বলছিলাম না? এসডিএস বলছিলাম মনে হয়, বা ভুলে গেছি। মনে আছে আমাদের কারো? জি স্যার। এসডিএস এর একটা ভ্যালু বলছিলাম। এই এসডিএস এর ভ্যালু কোত্থেকে পাওয়া যাবে এটা বলছিলাম, তাই না? এরকম টাইপের একটা ভ্যালু বলছিলাম তো নাকি? এই ভ্যালুটা কোত্থেকে পাওয়া যাচ্ছে তোমরা বুঝতেছিলে না, বা তোমাদেরকে ওই সময় বলা হয় নাই, বলছিলাম পরে বলবো, তাই না? এরকম কিছু একটা জি ছিল স্যার। মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এই ধরনের একটা টেবিল থাকে, তোমরা বিগত বছরের কোয়েশ্চেনও দেখবা, যদিও তোমরা পাচ্ছ না বলতেছো এটা। এটা কি হইলো আবার ঝামেলা করতেছে। তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার।
এর ডান পাশে দেখো একটা টেবিল আছে, এই এসডিএস এর ভ্যালু আমার একটা টেবিল আছে। এটা হচ্ছে আমাদের ছিল সাইট প্লাস এসসি, আর জোন ছিল কত? স্যার জোন 2 স্যার। জোন 2। তার মানে আমাদের এসসি তে গেলাম আর জোন 2 তে গেলাম, তাহলে ভ্যালুটা কত? এসডিএস এর ভ্যালুটা স্যার 0.383। এই দেখো, সেজন্য 0.383 টা লেখা আছে। এই ধরনের একটা টেবিলও গত বছরের কোশ্চেনে গিভেন ছিল। টোটাল 8টা নাকি 9টা টেবিল গিভেন ছিল মনে হয়, আমার ওইভাবে মনে নাই যদিও। এইগুলো অ্যানেক্সার আকারে দেয়া থাকে। গতবারের কোশ্চেনে দেখো তো অ্যানেক্সার লেখা আছে কিনা, আর্থকোয়েকের কোশ্চেনটাতে অ্যানেক্সার 1 লেখা থাকার কথা। সি দ্য টেবলস অর ফর ভ্যালুস ইন অ্যানেক্সার 1 বা এই ধরনের কিছু একটা লেখা আছে, তাই না? আর্থকোয়েকের কোশ্চেনটা যাদের হাতে আছে দেখতে পাবো। জি স্যার। এই তোমাদের কাছে অ্যানেক্সারের পেজগুলোই মিসিং। অ্যানেক্সার কয় পেজের ছিল? মেইন কোশ্চেনে তো লেখা আছে টোটাল কত স্যার পেজ? 3 পেজ স্যার। হ্যাঁ 3 পেজ, তাহলে ওই 3 পেজটাই তোমাদের কাছে মিসিং। তোমরা কোত্থেকে কোশ্চেন কালেক্ট করো? স্যার ওই যে লাইব্রেরির পাশে যে স্যার ফটোকপির দোকান স্যার, ওইখান থেকে স্যার। তো ওখানে বলো তোমরা 3 পেজ মিসিং কেন? কোশ্চেন তো কখনো এই ধরনের হইতে পারে না, কোশ্চেন তো হবে ফুল পেজ, যত পেজের কোশ্চেন হবে তত দূরেই তো থাকবে। স্যার ওই যে জিওটেক কোশ্চেনে স্যার 30 পেজ থাকে তো সাথে, আরো ওইটার জন্য এটা করতে চায় না যে এইগুলা তো তাহলে মানে স্ট্যাপলার করতে এদের অসুবিধা হয়ে যায়, 4 বছরের কোশ্চেন বা 3 বছরের কোশ্চেন একবার রাখতে। একটা সেট তো রাখবে, প্রতিবার এই সেট থাকে অ্যানেক্সার হিসেবে। অ্যানেক্সারটা আলাদা করে দিক তোমাদেরকে, তোমরাও হয়তো নিতে চাও না বলে করে না আর কি। ওরা যদি বিক্রি হয় ওরা করবে না কেন? স্যার এইখানে তো স্যার কোনো ফর্মুলা দেওয়া নেই স্যার, তাহলে কি স্যার এই যে এতগুলা কেজের যে ফর্মুলা, এগুলো স্যার মুখস্থ করতে হবে স্যার? কোথায় ফর্মুলা দেয়া নেই? এই যে এনএক্সারে স্যার কোনো ফর্মুলা দেওয়া নেই স্যার। কিভাবে বুঝলা ফর্মুলা দেয়া নেই? স্যার এখানে স্যার শুধু স্যার টেবিল দেওয়া আছে স্যার। আর শুধু টেবিল মানে হচ্ছে ফর্মুলাটা টেবিলের মধ্যে থাকলেই হয়ে যাচ্ছে না? স্যার টেবিলের মধ্যে স্যার যে মানে আমরা ডাটাগুলো মানে কালেক্ট আমি আমি বলতেছি না যে থাকবে বা থাকবে না, তোমাদের বিগত বছরের কোয়েশ্চেন দেখতে হবে শুধু। বিগত বছরের অ্যানেক্সারটা কালেক্ট করো, যতদূর থাকবে স্ট্যান্ডার্ড ওয়াইজ তত দূরেই থাকবে। চাকরির পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় অত দূরেই গিভেন থাকে, সেজন্যই অত দূরেই দেয়া। তোমাদের তো আর মানে পরীক্ষায় পাশ করাই মেইন উদ্দেশ্য না, তোমাদের তো আসলে জব মার্কেটের জন্য রেডি করা ভার্সিটির একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। এবং স্যার, তোমরা আমাদের আলটিমেটলি পাশ করে বের হবা, চাকরি পাবা না, তখন তো ভার্সিটির এই গালিগালাজ করবো।